মসজিদের আজানের ওপর আক্রমণ বলুন, মাদ্রাসার ওপর আক্রমণ বলুন, এই সবটাই আমরা ধর্মীয় মোড়কে দেখতে পারছি। মানে সরাসরি ধর্মকে আঘাত করার নামে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু এর বাইরেও আরও অনেক আঘাত আছে, যেটাও আসলে প্রান্তিক পিছিয়ে পড়া মানুষের ওপরই আক্রমণ। গুন্ডা দমন আইন তো ভারতবর্ষের বাইরের কোনো আইন নয়, সুতরাং ভারতীয় সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সেই আইন হতে পারে না। গুন্ডা দমন আইনের যে গেজেট প্রকাশ করতে হয় সেটা পর্যন্ত এখনো প্রকাশিত হয়নি, অথচ সেই আইন নাকি লাগু হয়ে যাচ্ছে। যে আইনের গেজেট প্রকাশ হয়নি সেই আইন লাগু কি করে হয়ে যায়? সরকার যেখানে নিজে কর্মসংস্থান দিতে পারছে না, সেখানে মানুষ যেভাবে নিজেদের কর্মসংস্থানটা খুঁজে নিচ্ছেন, সরকারের উচিত সেটাকে সাহায্য করা। ওরা তা না করে সেগুলোকেও ভেঙে দিচ্ছেন। সরকার আসার পরে মুসলমানদের ইমাম ভাতা ছিল বন্ধ করা হলো, কুরবানি নিয়ে সমস্যা তৈরি, তাদের সাউন্ড নিয়ে সমস্যা, ওবিসি নিয়ে, এমনকি মুখ্যমন্ত্রী শুক্রবারই বলে কটাক্ষ করলেন, যেটা আপনারা দেখলেন যে আন্দোলন নিয়ে শুক্রবারই বলে কটাক্ষ করলেন, এবং তাদেরকে গুন্ডা দমন আইন একটি সম্প্রদায়কে টার্গেট করে। কি বলবেন? দেখুন, এটা তো উনি শুধুমাত্র সরকারে আসার পরে নয়, যেদিন ভোটের রেজাল্ট বেরোলো সেদিন থেকেই, তার আগে থেকেই তার ভোটের প্রচারে ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে উনি শপথ গ্রহণ করার পর থেকে আমরা লাগাতার এটা দেখছি। তবে আমি বলবো একটা জিনিস, যে এটা শুধু পশ্চিমবঙ্গের নয়, এটা সারা ভারতেরই এটা একটা স্টাইল হয়ে গেছে, যে যখনই শ্রমজীবী মানুষের উপর আক্রমণ তীব্র হয়, তখনই ইস্যুটাকে ঘোরানোর জন্য এরকম বিভিন্ন রকম ধর্মকে টার্গেট করে, ধর্মীয় জায়গায়, বিশ্বাসের জায়গায় আঘাত করে এরকম বিভিন্ন কথাবার্তা এবং প্রচার চালানো হয়। যেটা বলছেন গুন্ডা দমন আইন, প্রথম কথা মানে তার বিভিন্ন উপধারা রয়েছে যেগুলো প্রত্যেকটি অসাংবিধানিক, এটা করা যায় না। ভারতবর্ষের যে কোনো নাগরিকের মৌলিক অধিকার যে তিনি কোনো কারণে তার বিরুদ্ধে যদি কোনো আরোপ লাগানো হয়, তিনি তার বিচারের জন্য উকিল পাবেন, তার যথেষ্ট তিনি মানে আইনি সহযোগিতা পাবেন, এগুলো প্রত্যেকটি মৌলিক অধিকারের আওতায় পড়ে। গুন্ডা দমন আইন তো ভারতবর্ষের বাইরের কোনো আইন নয়, সুতরাং ভারতীয় সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে সেই আইন হতে পারে না। এবং আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রীর অনেক তর্জন গর্জন শুনলাম, যে আইন হওয়ার জন্য 3 পুরুষ মনে রাখবে ইত্যাদি, সবই শোনা গেছিলো, কিন্তু বাস্তবে যারা এই আইনে আওতাতে গ্রেপ্তার হয়েছিলেন বলে শোনা গেলেন, তাদের সাধারণ জামিনেই তারা জামিন পেলেন, এবং 3 দিনের মধ্যে জামিন পেলেন। এবং এটা নিয়ে হাইকোর্টে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যে মামলাও হয়েছে, সেখানে এটা দেখা গেছে যে গুন্ডা দমন আইনের যে গেজেট প্রকাশ করতে হয় সেটা পর্যন্ত এখনও প্রকাশিত হয়নি, অথচ সেই আইন নাকি লাগু হয়ে যাচ্ছে। যে আইনের গেজেট প্রকাশ হয়নি সেই আইন লাগু কি করে হয়ে যায়? সুতরাং, এবং সেখানে রাষ্ট্রপতি আদৌ সই করেছেন কিনা তার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি ফলত। এবং এই আইনটি মানে এরকম একটি আদ্যপান্ত অসাংবিধানিক আইন পাস হওয়াটা হতেই পারে, আজকের ভারতবর্ষে সবই সম্ভব, কিন্তু হলেও তার বিরুদ্ধে লড়াই জারি থাকবে, হওয়াটা তো সহজও নয়। আর দ্বিতীয় কথা যেটা বলার, যে বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে আক্রমণগুলো নামছে, হ্যাঁ ঠিক, মানে মসজিদের আজানের ওপর আক্রমণ বলুন, মাদ্রাসার ওপর আক্রমণ বলুন, এই সবটাই আমরা ধর্মীয় মোড়কে দেখতে পারছি। মানে সরাসরি ধর্মকে আঘাত করার নামে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু এর বাইরেও আরও অনেক আঘাত আছে, যেটাও আসলে প্রান্তিক পিছিয়ে পড়া মানুষের ওপরই আক্রমণ। যেমন ধরুন, যদি বস্তি উচ্ছেদের কথা আসা হয়, বা যদি হকারদের মধ্যে উচ্ছেদের কথা আসা হয়, বা যদি এই যে মিড ডে মিল কর্মী যাদের কাজ কেড়ে নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই প্রসঙ্গে আসা হয়, আপনি যদি তাদের মধ্যে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তারা ম্যাক্সিমামই বিভিন্ন ক্যাটাগরির পিছিয়ে পড়া মানুষ। তাদের মধ্যে শিডিউল কাস্ট আছেন, শিডিউল ট্রাইব মানুষ আছেন যারা পিছিয়ে পড়েছেন, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, মহিলারা আছেন, যারা বিভিন্ন এই প্রবল পরিমাণে কর্পোরেটদের যে আগ্রাসন, তার মধ্যে কোনো মতে মাথা তুলে বাঁচার চেষ্টা করছেন, সামান্য নিজেদের মানে কষ্টের উপার্জন দিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখানোর চেষ্টা করছেন। সেই সমস্ত পরিবারকে একদম দুর্মুষ করে দেওয়া হচ্ছে। যেভাবে একটা সরকারি নীতি যেভাবে নামানো হয়েছে, আজকে আমরা সরকারে আসার পর থেকে প্রথম থেকেই দেখলাম যে হকার উচ্ছেদ, টানা হকার উচ্ছেদ, রেল হকার উচ্ছেদ করে কি হবে, নাকি অমৃত স্টেশন হবে, কি সেই অমৃত স্টেশনের মডেল বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোকে সেই রেল স্টেশনগুলোকে তুলে দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা কনভেনশন থেকে তো এই সিদ্ধান্ত নিলাম যে আমরা সাধারণ নাগরিকের কাছে এই আহ্বান রাখছি, যে যেখানে যেখানে রেল হকারদের উচ্ছেদ করে এই ধরনের বড় কর্পোরেটের দোকান বসানো হবে, আমরা কেউ সেই দোকান থেকে একটা কিছু কিনে খাবো না, আমরা অভুক্ত থাকবো। সকলকে আহ্বান রাখছি আমরা, যে আপনারা প্রয়োজনে অভুক্ত থাকুন, কিন্তু ওই বড় কর্পোরেট যাদের মানে গরিব হকারদেরকে উচ্ছেদ করে সেই রক্তের ওপর যাদের দোকান নির্মাণ হয়েছে, সেখান থেকে আমরা একটাও কিছু কিনবো না। আজকে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে মানে রাস্তায় নামতে হবে। এবং আজকে দেখুন, আমাদের রাজ্যের এবং আমাদের দেশেরও সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কর্মসংস্থানের প্রশ্ন। প্রচুর বেকার ছেলেমেয়েরা, এই যে আজকে দিল্লির আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, যেখান থেকে আন্দোলনটা মানে খুললো, যে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে আরশোলা বলে কটাক্ষ করলেন। হ্যাঁ, তাহলে এই যে মানে যুব সমাজ কর্মসংস্থান নেই, কাজ পাচ্ছে না, তাহলে এদের উপায়টা কী হবে? এরা কি কাজ করবে? সরকার কি এদের কাজ দিতে পারবে? এত যুব সমাজের সরকারি চাকরি কি হওয়া সম্ভব?
বোঝা যাচ্ছে সম্ভব নয়। সরকারি চাকরি হবে কি করে? সরকারি ক্ষেত্রগুলোই তো বেসরকারি হয়ে গেছে। প্রত্যেকটি সরকারি ক্ষেত্রকে ধরে ধরে সেখানে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে, তাহলে সরকারি চাকরি নেই। সরকারি চাকরি যখন নেই, তখন যুব সমাজের বিভিন্ন অংশ তারা নিজেরা বিভিন্ন খোঁজখবর করে বিভিন্ন ধরনের পেশাগত জায়গা খুঁজে নিচ্ছেন, সেইটাকেও সরকার ভেঙে দিচ্ছে। আজকে ধরুন নিউ মার্কেটে একজন কেউ হয়তো একটা মোমোর দোকান দিয়েছেন, নিজে তিনি সামান্য কিছু জোগাড় যন্ত্র করে একটা দোকান দিয়েছেন কষ্ট করে। সরকারের উচিত তার সেই দোকানটার জন্য যা লাগবে, কারেন্টের ব্যবস্থা করে দেওয়া, একটু জলের ব্যবস্থা করে দেওয়া, একটু বসার একটু ঠিক, সেইটা না করে তারা দোকানগুলো ভেঙে দিচ্ছেন। তাহলে কর্মসংস্থানের জন্য সরকার যেখানে নিজে কর্মসংস্থান দিতে পারছে না, সেখানে মানুষ যেভাবে নিজেদের কর্মসংস্থানটা খুঁজে নিচ্ছেন, সরকারের উচিত সেটাকে সাহায্য করা। ওরা তা না করে সেগুলোকেও ভেঙে দিচ্ছেন।